পাওয়ার কেবল দেখেছিস তোরা কেউ জীবনে কোনোদিন কোথাও? দেখ, এখন তো ইলেকট্রিক তার গ্রামের দিকে পোলে পোলে কেবল লাইন হয়ে গিয়েছে, তো সব জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই কেবল লাইন হয়ে গেছে। তাহলে সেখানে যে কেবলটা ব্যবহার করেছে সেটাই তো পাওয়ার কেবল। পরীক্ষা যদি কোশ্চেন আসে হোয়াট ইজ পাওয়ার কেবল, কি উত্তর দিবি বল? পরীক্ষায় প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ পাওয়ার, এর উত্তরটা কি লিখবি বল এক কথাতে? পরীক্ষায় কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, বিল্ডিং ইলেকট্রিফিকেশনে। বিল্ডিং ইলেকট্রিফিকেশনের এই কোশ্চেনটা হচ্ছে খুবই কমন কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। খাতা দেখতে পাচ্ছিস তো সবাই? বিল্ডিং ইলেকট্রিফিকেশনের এই কোশ্চেনটা হচ্ছে খুবই কমন কোশ্চেন একটা, যে হোয়াট ইজ পাওয়ার কেবল। এর উত্তরটা কি লিখবি বল, 2 নম্বরের কোশ্চেন, উত্তরটা কি লিখবি বল? উত্তরটা আমি লিখছি, দেখ, একদম সেম টু সেম লিখবি। প্রথম কথা হচ্ছে দা পাওয়ার কেবল। পাওয়ার কেবলটাকে আমরা কোথায় ব্যবহার করি, মেকানিক্যাল কাজের জন্য না ইলেকট্রিক্যাল কাজের জন্য? আমরা ইলেকট্রিক্যাল কাজের জন্য ব্যবহার করি, তাই তো। প্রথমে লিখতে পারি আমরা দা পাওয়ার কেবল is an electrical cable, is an electrical cable। শুধুই কি তাই? শুধুই কি তাই? দ্যাট, যেটা অ্যাসোসিয়েটেড উইথ, যেটা অ্যাসোসিয়েটেড উইথ, যেটা অ্যাসোসিয়েটেড উইথ মানে সঙ্গে আছে। কার সাথে আছে? যার সাথে কি আছে? ওয়ান ইনসুলেশন। না, ওয়ান মেন কথাটাই তো ইনসুলেশন কেন বলছিস? যা কেবলের মেন জিনিসটা কি? কন্ডাক্টর। যার সাথে অ্যাসোসিয়েট হয়ে আছে ওয়ান অর মোর কন্ডাক্টর, একটা অথবা বেশি, তারও বেশি পরিবাহী যার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে। কিরকম ভাবে? কম্প্যাক্ট ভাবে বাঁধা অবস্থায়। একটা তার বা একের অধিক তার একসাথে কম্প্যাক্ট ভাবে বাঁধা অবস্থায় যেটা থাকবে সেটা ইলেকট্রিক্যাল কেবল, যেটাকে বলবো আমরা পাওয়ার কেবল। সেই জন্য বলছি দা পাওয়ার কেবল ইজ অ্যান ইলেকট্রিক্যাল কেবল দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ, যেটার সাথে আছে ওয়ান অর মোর কন্ডাক্টর with an overall sheath, SEATH। শীত কথার অর্থটা কি? ওভারঅল শীত, শীত মানে হচ্ছে কভার, পুরো কেবলটাকে নিয়ে ঢাকনা, আবরণ, যেটা পুরো কেবলের যে আবরণটা।
এই যে পুরো জিনিসটা, এবার এই জিনিসটা কি কাজে ব্যবহার হয় তো এখানে বললে তো ছেড়ে দিলে হবে না, তাহলে এটা কেবলের বর্ণনা হলো যে কেবলটা আমাদের একটা পাওয়ার কেবল আমরা তাকেই বলবো যেটা ইলেকট্রিক্যাল কেবল, যেটার সাথে এক বা একের অধিক কন্ডাক্টর ওভারঅল শীট মানে পুরোটা কভার হয়ে আছে। এই যে অ্যাসেম্বলিটা, দিজ আর ইউজড, কোথায় ইউজ হয়, এটা ইউজড কার জন্য ইউজ হয় এই কেবল জিনিসটা, ডিস্ট্রিবিউশন পারপাস না, ফর দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন নয়, কেবল কখনো ডিস্ট্রিবিউশনে ব্যবহার হয় না, ট্রান্সমিশনে ব্যবহার হয়। ফর দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন। কোথায়, মাথার উপরেও হতে পারে আবার আন্ডারগ্রাউন্ডেও হতে পারে। যেরকম দেখ আমাদের গ্রামের দিকে মাথায় পোলে পোলে গেছে সেটা ওভারহেড, আর কলকাতা বা মেট্রো সিটিতে দেখ, কলকাতায় কখন কেউ গিয়েছিস, যারা যারা কলকাতায় থাকিস তারা ভালো করে লক্ষ্য করে দেখতো, বা কোনোদিন যদি কলকাতায় যাস তাহলে দেখবি কলকাতাতে কখনো পোলে পোলে তার দেখতে পাবি না, কারেন্টের তার, সব সময় মাটির নিচে দিয়ে। তাহলে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম, আর আমাদের সিস্টেমটা হচ্ছে ওভারহেড সিস্টেম। তাহলে সে আন্ডারগ্রাউন্ড সিস্টেমই হোক বা ওভারহেড সিস্টেমই হয়, সেখানে যখন আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে ট্রান্সমিট করছি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পরিবহন করছি, সেই জায়গাতে আমরা ইলেকট্রিক্যাল কেবলটাকে ব্যবহার করি। অর্থাৎ দিজ আর ইউজড ফর দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন আইদার ওভারহেড or underground system, ওভারহেড অথবা আন্ডারগ্রাউন্ড সিস্টেমে আমরা যেটা ব্যবহার করি, এটা হলো ইলেকট্রিক্যাল পাওয়ার কেবলের ডেফিনিশন। এখন একটা ইলেকট্রিক্যাল পাওয়ার কেবল দেখতে জেনারেলি কি রকমের হয়, জেনারেলি দেখতে কেমন টাইপের হয়, দেখ গ্রামের দিকে পোলে পোলে যে তারটা এসছে আমাদের দিকে এখন, সেই তারের মধ্যে কটা তার থাকে, একটা তার থাকে না অনেকগুলো তার ঢুকে আছে তার ভিতরে, সেই তারগুলো তো কম্প্যাক্ট ভাবে বাঁধা আছে রাউন্ড শেপে, তাহলে জেনারেলি সেখানে তিনখানা তার তো থাকেই। তাহলে সেই তিনখানা তার যেটা থাকে, তাহলে সেই তিনখানা তার কিভাবে থাকে, এটা একটা কন্ডাক্টর, ধর এটা আর একটা কন্ডাক্টর, আর এটা ধর আর একটা কন্ডাক্টর, এই তিনখানা কন্ডাক্টর আছে। এবার এই তিনখানা কন্ডাক্টরের তাদের যদি আমি এক জায়গায় রাউন্ড করে বেঁধে দিই, তাহলে একে অপরের সাথে শর্ট সার্কিট হবে তো। তাহলে তিনখানা কন্ডাক্টরকে আমি নিয়ে একটা কেবল বানাবো, কিন্তু সেই কেবলটাকে যখন তিনখানা কন্ডাক্টরকে আমি এক জায়গায় জুড়ে দেবো, তারা তো একে অপরে টাচ করলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। সেই জায়গাটা যদি না হয় তাহলে কি করতে হয়, তার জন্য প্রত্যেকটা কেবলকে ইনসুলেশন দিতে হয়, তাই তো, প্রত্যেকটা কেবলকে ইনসুলেশন দিতে হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কেবলের ইনসুলেশন, এটা হচ্ছে 2 নম্বর কেবলের ইনসুলেশন, এটা হচ্ছে আর একটা কেবলের ইনসুলেশন, তিনখানা কেবলের ইনসুলেশন আমরা এইভাবে দিয়ে রাখি। তারপরে কিভাবে থাকে, এই তিনখানা কেবলকে এক জায়গায় করে এবার থাকে একটা রাউন্ড শেপের আর একটা কভার, তাই তো, অন্য কিছু থাকে,
এই তিনখানা কেবলকে এক জায়গায় করে এর মধ্যে থাকে আবার একটা রাউন্ড শেপের কভার। এই যে রাউন্ড শেপের কভারটা থাকে, এটা জেনারেলি কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? আর প্রত্যেকটা তার ইন্ডিভিজুয়াল যে কন্ডাক্টর, তাদের যে ইনসুলেশন গুলো আছে, সেই ইনসুলেশন গুলো জেনারেলি কি ইনসুলেশন ব্যবহার করি আমরা? এগুলো হচ্ছে এক একটা কন্ডাক্টর। এগুলো হচ্ছে আমার এক একটা তার। সেই তারগুলো আবার দেখ, প্রত্যেকটা তার এক একটা ইনসুলেশন দেওয়া থাকে। জেনারেলি এখানে আমরা ব্যবহার করি পেপার ইনসুলেশন। জেনারেলি আমরা এখানে ব্যবহার করি পেপার ইনসুলেশন। সেই পেপার ইনসুলেশন গুলোকে নিয়ে তারপরে যে রাউন্ড শেপ নিয়ে তিনখানা পেপার ইনসুলেশন দেওয়ার পর যে তিনটে তার দাঁড়ালো, তৈরি হলো, সেই তিনখানা তারকে একটা রাউন্ড শেপে আমাদেরকে বাঁধতে হয়। জেনারেলি এই রাউন্ড শেপের মধ্যে যে মেটেরিয়ালটা আমরা ব্যবহার করি, সেই মেটেরিয়ালটা কি? আর এই রাউন্ড শেপকেই বলি আমরা শীট। এই যে কথাটা বলেছি, ওভারঅল শীট মানে তিনটে তারকে নিয়ে একটা ওভারঅল রাউন্ড শেপ। জেনারেলি আমরা এখানে লেড মেটেরিয়ালের একটা শীট ব্যবহার করি, সেই জন্য এটাকে বলি আমরা লেড শীট। শুধুই কি এখানে গল্প শেষ হয়ে গেল শীট বানিয়ে? এটা তৈরি করি কি শেষ হয়ে গেল আমাদের? না, এরপরে কি থাকে? এরপরে থেকে আবার একটা লেয়ার, এরপরে থাকে আরো একটা লেয়ার, অর্থাৎ এখানে থেকে আর একটা লেয়ার। জেনারেলি এই লেয়ারটাতে কি জিনিসটা, এইটাতে কি লেয়ার থাকে? এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কি লেয়ার বলি? এই যে উপরের যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলি আমরা বেডিং। এই পুরো ডেসক্রিপশনটা কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছরই এসেছে। একটা পাওয়ার কেবলের কনস্ট্রাকশনাল ডিটেলস ডায়াগ্রামিক্যালি এক্সপ্লেন করো। এইটাকে বলি আমরা বেডিং। জেনারেলি বেডিং কি মেটেরিয়ালে তৈরি হয়, কে বলতে পারবি? পরে দেখছি। এই বেডিং দিয়ে কি গল্প শেষ, না তারপরে আরো কিছু থাকে? বেডিং এর পরে আবার একটা লেয়ার থাকে, বেডিং এর পরেও আবার একটা লেয়ার থাকে। আর এই লেয়ারটাকে আমরা কি বলি বল? এই লেয়ারটাকে আমরা কি বলি বল? বল তো। এই লেয়ারটার নাম হচ্ছে আর্মারিং। তারপরে কি শেষ? না, এরপরে একটা ফাইনাল লেয়ার থাকে আর্মারিং এর পরে, দিয়ে কেবলটা তৈরি হলো। এই যে ফাইনাল লেয়ারটা থাকে, এই ফাইনাল লেয়ারটাকে বলি আমরা সার্ভিং। এবার বল, প্রথমেই আমি কি বললাম, একটা কন্ডাক্টর যেটা কিনা প্রত্যেকটা কন্ডাক্টর পেপার ইনসুলেশন দিয়ে মোড়া থাকে। সেই পেপার ইনসুলেশন দেওয়ার পরে সেই তিনটে কন্ডাক্টরকে একত্রিত করে আমরা একটা ওভারঅল
রাউন্ড শেপ দিই, যে রাউন্ড শেপটা লেড মেটেরিয়াল দিয়ে তৈরি করি আমরা, সেদিনে বলি আপনার লেড শীট, অর্থাৎ মেটালিক কভার দিই। আমরা দেখ তিনটে কন্ডাক্টরকে পেপার ইনসুলেশন দিয়ে একটা মেটালিক কভার দিতে হয় প্রথমেই। এই মেটালিক কভারটা আমরা ব্যবহার করি হয় অ্যালুমিনিয়াম না হলে লেড। জেনারেলি আমরা লেডটাকেই প্রেফার করি, কিন্তু অ্যালুমিনিয়ামও দেওয়া হয়, কিন্তু জেনারেলি আমরা লেডটাকে প্রেফার করি বলেই এটাকে বলি আমরা লেড শীট। প্রথম কোশ্চেনটাই হচ্ছে, আমরা তিনটে কন্ডাক্টরকে পেপার ইনসুলেশন দেওয়ার পরে কেন আমরা মেটালিক কভারটাকে দিই? মেটালিক কভারটা কেন দিই? আমরা তো ওখানে অন্য ইনসুলেশন ব্যবহার করতে পারতাম, বা আরো অন্য অন্য টাইপের ইনসুলেশন ব্যবহার করতে পারতাম। মেটালিক কভারটাকে কেন দিতে হয়? বল, এর কাজ কি? খুব কমন কোশ্চেন, এখান থেকে প্রচুর কোশ্চেন হয় এই ডায়াগ্রামটার উপরে। লেড শীতের কাজ কি? দেখ সালের কোশ্চেন খুলে দেখ, যে 5টা সালে যদি খুলে দেখিস কোশ্চেন, তাহলে 3টে সালে পাবি লেড শীতের কাজ কি। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে 3খানা কন্ডাক্টরকে আমি পেপার ইনসুলেশন দিয়ে মুড়লাম ঠিকই, তাদেরকে একত্রিত করে আমি তো একটা অন্য কিছু রাবার মেটেরিয়াল দিয়ে ইনসুলেশন দিতে পারতাম। তা না দিয়ে আমরা মেটালিক কভার কেন করছি? অর্থাৎ এই তিনটেকে একটা মেটাল দিয়ে কেন রাউন্ড দিয়ে ঘিরে দিচ্ছি? লেড তো একটা মেটেরিয়াল, মেটাল, ধাতু, তাহলে ধাতব বস্তু কেন ব্যবহার করছি ওখানে? যে কিনা কারেন্টে শর্ট সার্কিট ঘটে যেতে পারে তো, হিসাব মতো, তাই নয়? কারণ এই যে পেপার, প্রত্যেকটা কন্ডাক্টর যে পেপার ইনসুলেশন গুলো দেওয়া আছে, এই পেপার ইনসুলেশন গুলো একমাত্র ড্যামেজ হওয়ার পিছনের কারণটা কি? এই পেপার ইনসুলেশন গুলো কি কি কারণে ড্যামেজ হতে পারে? বা এই পেপার ইনসুলেশন গুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে তো তিনটে কন্ডাক্টর একত্রিত হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, হবে না? কি বলছিস বল? যদি কোনো কারণে তিনটে কন্ডাক্টরের উপরে যে পেপার ইনসুলেশন গুলো দেওয়া আছে, সেই পেপার ইনসুলেশন গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো তিনটে কন্ডাক্টর একত্রিত হয়ে শর্ট সার্কিট ঘটে যাবে এইখানে। তাহলে এই পেপার ইনসুলেশন গুলো যাতে ড্যামেজ না হয়, সেই জিনিসটারই কাজটাই হচ্ছে লেড শীটের। তাহলে সেই কাজটাই সম্পন্ন করে লেড শীট, যাতে পেপার ইনসুলেশনটা ড্যামেজ না হয়। এখন পেপার ইনসুলেশন ড্যামেজ কি কি কারণে হতে পারে? 1 নাম্বার ময়েশ্চার, মানে জলীয় বাষ্প। আর কি? 2 নম্বর কেমিক্যাল। কেমিক্যালের মধ্যে সেটা পড়ে অ্যাসিড আর অ্যালকালি, মানে ক্ষার। তাহলে অ্যাসিড আর অ্যালকালি কোথা থেকে আসবে? অ্যাসিড অথবা ক্ষার। দেখ আমাদের বাতাসের মধ্যে সালফার ডাই অক্সাইড আছে, গ্যাস মিশে। সেই সালফার ডাই অক্সাইড যদি জলীয় বাষ্পের সাথে মিশে, তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে।
সেই সালফিউরিক অ্যাসিড ধরে নে আমার এই জায়গাটা কোনো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি করেছি যেটা জলীয় বাষ্প শোষণ করতে পারে। তো সেখানে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ঠেকবে এসে সেখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে। সেই সালফিউরিক অ্যাসিড যদি পেপারে অ্যাবজর্ব করে তাহলে পেপার নষ্ট হয়ে যাবে, এই পেপার ইনসুলেশনটা নষ্ট হয়ে যাবে। তাহলে কোনোভাবে ময়েশ্চার মানে জলীয় বাষ্প বা কেমিক্যাল, সেটা অ্যাসিড হতে পারে, অ্যালকালি হতে পারে। এখন অ্যালকালিটা কোথা থেকে আসবে? সালফার ডাইঅক্সাইড থেকে আমি সালফিউরিক অ্যাসিডের উদাহরণ দিলাম, আর অ্যালকালির উদাহরণটা আমি কোথা থেকে দিতে পারি? আমাদের দেখ বাতাসের মধ্যে যে ডাস্ট পার্টিকেল গুলো ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে সোডিয়াম ধাতু থাকতে পারে। সোডিয়াম ধাতু যদি জলের সাথে মিশে যায় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে NaOH, যেটা কিনা ক্ষার। তাহলে সেই ক্ষার বল অ্যাসিড বল যদি আমার পেপার ইনসুলেশনের কন্ট্যাক্টে আসে তাহলে পেপার ইনসুলেশনটাকে ড্যামেজ করতে পারে ময়েশ্চারের কারণে। সেই পেপার ইনসুলেশনটা যাতে কোনোভাবে ক্ষার বা ময়েশ্চার বা অ্যাসিড যাদের সাথে সংস্পর্শে না আসতে পারে, একমাত্র ধাতব বস্তুটা সেটাই আমার সেটাকে রক্ষা করতে পারে। কারণ দেখ একটা ধাতব বস্তুর মধ্যে ধাতব বস্তুকে ভেদ করে কখনো জলীয় বাষ্প এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যেতে পারে না। কিন্তু যদি আমি একটা এখানে রাবার ব্যবহার করতাম, একটা রাবারকে দেখ দীর্ঘদিন জলে ভিজিয়ে রাখ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে জল ঠিক পৌঁছে যাবে সূক্ষ্ম পোরাস ছিদ্রের মধ্যে দিয়ে। কিন্তু একটা ধাতব পাত্রে বা একটা বালতিতে বা একটা গামলাতে যদি জল রাখিস, ধাতব পাত্র যেটা, সেই জল কি চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামে কখনো? কিন্তু দেখ একটা প্লাস্টিকের বোতলে যদি জল রেখে দিস, আর সেই জলটা যদি দীর্ঘদিন 10 বছর 20 বছর 15 বছর যদি রেখে দিস, তাহলে দেখবি প্লাস্টিকটা নষ্ট হয়ে যাবে। প্লাস্টিকটা নষ্ট হয়ে গিয়ে একটা সময় প্লাস্টিকটা এমন অল্প পোক্ত হবে যে হাত দিবি, হাত দেওয়া মাত্রই প্লাস্টিকটা থুস করে ছেড়ে পড়ে যাবে, বাকি জলটা সব বেরিয়ে চলে আসবে। তাহলে প্লাস্টিক বল রাবার বল এগুলো সব নষ্ট হতে পারে, কিন্তু ধাতব জিনিসের মধ্যে যখন আমি জল রাখবো সেটা এর জল কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে কখনোই যেতে পারবে না। একমাত্র অ্যালুমিনিয়াম বা লেড এই ধর্মটাকে খুব ভালো দেখায় যে এক প্রান্ত থেকে ময়েশ্চার আর এক প্রান্ততে কখনোই পৌঁছাতে পারবে না, যে কারণে আমরা লেডকে ব্যবহার করি অথবা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করি। কিন্তু জেনারেলি আমরা লেডকেই ব্যবহার করি, যে কারণে এটাকে বলা হয় লেড শিট। তাহলে লেড শিটের কাজ হচ্ছে আমার পেপার ইনসুলেশনটাকে কোনোভাবে যাতে ড্যামেজ না করতে পারে ময়েশ্চার এবং কেমিক্যালের কারণ থেকে, সেই ময়েশ্চার এবং কেমিক্যালটাকে অ্যাবজর্ব করে যাতে পেপার ইনসুলেশনটাকে ময়েশ্চার এবং কেমিক্যাল থেকে প্রোটেক্ট রাখা, এটাই হচ্ছে আমার লেড শিটের কাজ। তাহলে লেড শিটের পরে কে আছে? লেড শিটকে কভার করে আবার কি আছে? বেডিং আছে। তাহলে বেডিং এর কাজ কি? বেডিং এর কাজ কি? বেডিং জেনারেলি আমরা ব্যবহার করি লো গ্রেডের ইনসুলেশন। বেডিং এ আমরা জেনারেলি যেটা ব্যবহার করি লো গ্রেড ইনসুলেশন। খুব ভালো ইনসুলেশন আমরা এখানে ব্যবহার করি না, অল্প দামের অল্প পোক্ত জিনিস ইনসুলেশনটাকেই ব্যবহার করি। কিন্তু সেটা আবার কোম্পানি ভিত্তিক চেঞ্জ আছে, এক একটা কোম্পানি এক এক জিনিস ব্যবহার করে। কেউ হয়তো লো না দিয়ে একটু ভালো কোয়ালিটি দিতে পারে, যখনই যত ভালো কোয়ালিটি মেনটেন করবে বেডিংটা তার দামও তত বাড়বে সেই তারের। কিন্তু জেনারেলি বেডিং অন্যান্য টাইপের ইনসুলেশন, এখানে যত টাইপের ইনসুলেশন ব্যবহার হয় সেখানে তার রেসপেক্টে লো গ্রেড ইনসুলেশনই আমরা ব্যবহার করি বেডিং এ। কেন?
বেডিং এর পরে দেখ কে আছে, আর্মার আছে। আর্মারও কিন্তু আবার মেটাল। বেডিং এর আগে কে আছে, লেড শীট, সেও মেটাল। এখন এই দুটো মেটালের মধ্যে যদি সংস্পর্শ হয়, ঘষাঘষি লাগতে পারে। সেই সংস্পর্শের জন্য, ঘষাঘষির কারণে দুটো মেটাল একে অপরকে ক্ষয় করতে পারে। সেই দুটো মেটাল একে অপরকে ক্ষয় না করার জন্য আমরা মাঝখানে যেটা ব্যবহার করি বেডিং এ, সেখানে আমরা ব্যবহার করি হয় জুট বা লো গ্রেড ইনসুলেশনের রাবার টাইপ মেটেরিয়াল, যাতে দুটো মেটালিক লেয়ার কেবলের একে অপরের সাথে কন্ট্যাক্টে না আসে। অর্থাৎ একটা মেটেরিয়াল আর একটা মেটেরিয়ালকে যেন নষ্ট করতে না পারে ঘষাঘষির কারণে। জেনারেলি আমরা এখানে ব্যবহার করি জুট অথবা হেজিন টাইপের একটা মেটেরিয়াল আছে। মানে রাবার টাইপ একটা, হেজিন মানে রাবার। রেজিন, রেজিন থেকে কথাটা এসছে, রেজিনের কোয়ালিটি একটা। আর্মারিং, আর্মারিংটা কি জিনিস? আর্মারিংটা হচ্ছে কেবলের ফাইনাল লেয়ারের ঠিক আগের লেয়ার। যে লেয়ারটার মেন কাজ হচ্ছে পুরো কেবলটাকে মেকানিক্যাল প্রোটেকশন দেওয়া। আর্মারিং এর কাজ হচ্ছে একদম ফাইনাল লেয়ারের ঠিক আগের লেয়ারটা, যে লেয়ারটার পুরো কাজটাই হচ্ছে পুরো কেবলটাকে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। যেন চট করে হঠাৎ করে কোনো কারণে কেবলটা নষ্ট না হয়ে যায়। তো কেবলের উপর এখানে ইট পড়ে গেল দূর থেকে, তাহলে সেই ইট পড়ে যাওয়ার কারণে যেন কেবলটা নষ্ট না হয়ে যায়। আর্মারিং জেনারেলি আমরা ব্যবহার করি, আর্মারিংটা কিসের জন্য ব্যবহার করছি, মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আর্মারিং এর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। কেবলের মাথায় ব্যথা করছে খুব আজকে। আর এখানে আমরা যেটা ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে স্টিল টেপ। স্টিলের একটা টেপ, স্টিল মেটেরিয়ালের টেপ। স্টিল জেনারেলি একটা শক্ত ধাতু, সেটাকে টেপ ফর্মে রেখে আমরা পুরো কভারটা কেবলটাকে রাউন্ড করি। সেখানে কি হয়, হঠাৎ একটা ভারী জিনিস যখন কেবলের উপরে পড়বে, স্টিল মোটামুটি সেই জায়গাটাকে রুখে দেবে কিছুটা, মেকানিক্যাল ড্যামেজটাকে। ফাইনাল লেয়ার যেটা আমরা সার্ভিং, সার্ভিং এ জেনারেলি আমরা যেটা ব্যবহার করি, এখানেও ব্যবহার করি আমরা লো গ্রেড ইনসুলেশন। এখানে হয়তো ব্যবহার করতে পারি জুট, ব্যবহার করতে পারি অথবা হেজিং ব্যবহার করতে পারি। এখানে আমরা জুট অথবা হেজিং ব্যবহার করি। আবার অনেক সময় যেটা আমরা ব্যবহার করি থার্মোপ্লাস্টিক। অনেক সময় আমরা ব্যবহার করি থার্মোপ্লাস্টিক। এখন ব্যাপারটা কি, থার্মোপ্লাস্টিক জিনিসটা কি? থার্মোপ্লাস্টিক জিনিসটা কি? কেবলের অনেক সময় উদাহরণ অ্যাড দেয় না, যে হেভেলস এর কেবল গুলো যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, যে বলে না ফায়ার প্রুফ, যে আগুনে পুড়বে না। অর্থাৎ সেখানে এমন একটা প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে যেটা কিনা অনেক টেম্পারেচার সহ্য করতে পারে। টেম্পারেচারটা অনেক পরিমাণ সহ্য করতে পারে, তাহলে তো শেষ আগুনে পুড়বে না সহজে। সেই জাতীয় প্লাস্টিককে বলি আমরা থার্মোপ্লাস্টিক। তাহলে যদি পুরো কেবলটাকে
ফায়ার প্রুফ বানাতে চাস, তাহলে উপরের লেয়ারটাকে অর্থাৎ সার্ভিং লেয়ারটাকে থার্মোপ্লাস্টিক দিতে হবে। আর যদি আমি ফায়ার প্রুফ না করি, নর্মাল করি, তাহলে হয়তো জুট বা হেজিন টাইপের মেটেরিয়াল দিয়ে উপরটাকে ব্যবহার করব। কিন্তু তার আগে তো আমার শক্ত লেয়ার আছে, মানে এখানে আমি ব্যবহার করবো যাতে তারটাকে কেবলটাকে আমি সহজে হ্যান্ডেল করতে পারি। এবং সেই সঙ্গে যদি আমি থার্মাল প্রুফ দিতে চাই তাহলে থার্মোপ্লাস্টিক, আর যদি নর্মাল ব্যবহার করার সুবিধার দিক দেখি তাহলে জুট বা হেজিন টাইপের মেটেরিয়াল আমরা ব্যবহার করব। এই হলো কেবলের একটা বর্ণনা। এখন এই যে কেবলটাকে আমরা ব্যবহার করব বিভিন্ন জায়গাতে, কোন জায়গাতে ব্যবহার করব, কত ভোল্টেজের রেসপেক্টে ব্যবহার করব, সেই ভোল্টেজের উপরে ডিপেন্ড করে কেবলটাকে জেনারেলি আমরা কতগুলো টাইপে ভাগ করেছি। আর শুধুই কি ভোল্টেজের উপরে ডিপেন্ড করে না, এখানে যে যে ইনসুলেশন গুলো ব্যবহার আছে, ভালো করে দেখ, এখানে একটা পেপার ইনসুলেশন আছে, এখানে জুট বেডিং এর জুট বা হেজিন ইনসুলেশন আছে, বাইরে আবার আর সার্ভিং ইনসুলেশন আছে। তাহলে যে যে জায়গায় ইনসুলেশন আছে, তাহলে ভোল্টেজের উপরে ডিপেন্ড করেও কেবলটিকে আমরা ভাগ করতে পারি, আবার ইনসুলেশনের উপরে ডিপেন্ড করেও আমরা কেবলকে ভাগ করতে পারি। তাহলে এরপরের টপিক হচ্ছে আমাদের টাইপ অফ কেবল, অর্থাৎ কত রকমের কেবল আমাদের কাছে আছে। যদি আমরা শুধুমাত্র অ্যাকর্ডিং টু ভোল্টেজ লেভেলের উপরে ডিপেন্ড করি, অ্যাকর্ডিং টু ভোল্টেজ ভ্যালু, তাহলে সেখানে দেখব আমরা কতগুলো টাইপের কেবল আমরা পাবো। যেটার প্রথমেই বলবো লো টেনশন কেবল, প্রথম ভাগটা হবে লো টেনশন কেবল। জেনারেলি বলতো লো টেনশন কেবলকে আমরা কত ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করি? আপ টু কত ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করতে পারি বল? যদি লো টেনশন কেবল হয় তাহলে সেই কেবলটাকে আমরা আপ টু কত ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করতে পারি? যেটা আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করি ওয়্যারিং পারপাসে, এটাকে বলি আমরা লো টেনশন কেবল। এই লো টেনশন কেবল আমরা ব্যবহার করি আপ টু 1000 ভোল্ট বা 1 kV। তারপরের ভাগটা কি বল? পড়া তো হয়েছে, ক্লাসে তো পড়েছিস, ইন্টারনাল পরীক্ষাও দিয়েছিস, তাহলে পরের ভাগটা কি? হাই টেনশন কেবল আপ টু কত ভোল্ট? 11 kV, 11 ভোল্ট। তারপরে 3 নম্বর ভাগ আরো আছে, সুপার টেনশন, কত? আপ টু। তারপরেও আরো আছে এক্সট্রা হাই টেনশন, এটা কত? না তো আপ টু 66 kV। এরপরে আর আছে বল, এরপরে কি আর আছে? এক্সট্রা সুপার ভোল্টেজ, সেটা হচ্ছে আপ টু 132 kV। তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজ ভ্যালুর উপরে ডিপেন্ড করে ভাগ। এইবার একটা কথা হচ্ছে,
তাহলে আমরা হাই টেনশন কেবল যখন তৈরি করছি, ধর তখন এই ফর্মুলা মেনে তৈরি করছি এই প্রসেসে। তাহলে যখন আমি এক্সট্রা সুপার টেনশন কেবল ব্যবহার করব তখন কি এই প্রসেসে হবে? তখন কি এই প্রসেসে হবে? না, হবে না। তার উপরে ডিপেন্ড করে ভাগ আছে। এবার সেই ভাগটা আমাদের সব সময় ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন টেকনোলজির উপরে। অর্থাৎ যখন আমি হাই টেনশনে ব্যবহার করছি তখন ধরে নে এই প্রসেসে কেবল তৈরি করছি, কিন্তু যখন আমি এক্সট্রা হাই ভোল্টেজ বল বা সুপার ভোল্টেজ বল কেবল, এই কেবলগুলো যখন ব্যবহার করব তখন তো আর এই প্রসেসে হবে না ম্যানুফ্যাকচারিংটা। তখন ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্রাকশনাল ডিটেলসটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্রাকশনাল ফিচারটা চেঞ্জ হয়ে যাবে। ইনসুলেশন থাকবে, কিন্তু ইনসুলেশন গুলোর লেয়ার পরিবর্তন হবে। ইনসুলেশন এরকম ভাবে ব্যবহার করব, কিন্তু ইনসুলেশন গুলো চেঞ্জ হয়ে যাবে, ইনসুলেশন লেভেল গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই ইনসুলেশন লেভেল গুলোর উপরে ডিপেন্ড করে যখন আমি কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করব অ্যাকর্ডিং টু এক এক ভোল্টেজে ব্যবহার করার জন্য, তখন এক একটার ভোল্টেজের রেসপেক্টে এক এক রকমের কেবল পাবো। সব কেবল কিন্তু একই রকম হবে না দেখতে। তাহলে সেটা ডিপেন্ড করবে কনস্ট্রাকশনের উপরে, অর্থাৎ 2 নম্বর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। এক মিনিট একটু হোল্ড করতাম, বাথরুম চলে আসি। আমাদের কত রকমের আছে? বলো, কেবল আমাদের কত রকমের আছে কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। নামগুলো বলার আগে, পরে আসছি সব ডিটেলস, এদের ভাগগুলো নিয়ে আবার পড়াশোনা পরে আসছে, আগে শুধু নামগুলো শুনি। প্রথমে আছে বেল্টেড কেবল, এগুলো নিয়ে আবার কোশ্চেন হয় এক একটা। প্রথমে আছে বেল্টেড কেবল, তারপরের ভাগ মানে কে কত ভোল্টেজের রেসপেক্টে ব্যবহার হবে সেটা সব পরে, আমরা এগুলো নামগুলো আগে নামগুলো জেনে নিই, পরে তাদের ডিটেলস পড়বো। তারপরে আছে আমাদের স্ক্রিন কেবল। এই স্ক্রিন কেবল আবার 3 ভাগে ভাগ, কিন্তু অনেক বইয়ে দেখবি বলা আছে 2টো ভাগে ভাগ। এই স্ক্রিন কেবল আবার 3 ভাগে ভাগ, অনেক বইয়ে বলা আছে 2টো ভাগ, কিন্তু আমি বলছি 3টে ভাগ। স্ক্রিন কেবল যেটা ভাগ আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে এইচ টাইপ, 2 নম্বর হচ্ছে এসএল টাইপ, আর 3 নম্বর হচ্ছে এইচএসএল টাইপ। প্রত্যেকটা বইয়ে ম্যাক্সিমাম বইয়ে বলা আছে এইচ টাইপ আর এসএল টাইপ, কিন্তু আমি বলছি না, এদের দুটোকে কম্বিনেশন করে আরো একটা টাইপ হয়, সেটা হচ্ছে এইচএসএল টাইপ। অর্থাৎ এইচএসএল টাইপ মানে এইচ টাইপ ও মিক্স, এইচ টাইপ এবং এসএল টাইপকে কম্বিনেশন করে তৈরি, যেটাকে বলবো আমরা এইচএসএল টাইপ। 3 নম্বর অর্থাৎ বেল্টেড টাইপ গেল, স্ক্রিন কেবল গেল, 3 নম্বর একটা ভাগ আছে যেটা হচ্ছে আমার কাছে প্রেসার কেবল।
যেটা হচ্ছে আমার কাছে প্রেসার কেবল। এই প্রেসার কেবলের মধ্যে আবার ভাগ আছে। কিরকম ভাগ? না তো একটা হচ্ছে যদি আমরা ইনসুলেশন হিসেবে ব্যবহার করি অয়েল, অর্থাৎ দেখ এখানে ইনসুলেশন প্রথমে ব্যবহার করেছি, এখানে একটা ইনসুলেশন আছে, এখানে একটা ইনসুলেশন আছে, লাস্ট ইনসুলেশন আছে। তাহলে এই সব ইনসুলেশন গুলোর জায়গাতে বলতো তিনখানা যখন আমি কেবল আমি রাখবো একটা জায়গাতে, সাপোজ ধর এটা আমার তিনটে পেন, একটা বের করি আমি, ধর এটা একটা পেন, এটা একটা পেন, আর এটা একটা পেন্সিল, এটাকেও পেন হিসেবে ধরে নিচ্ছি। তাহলে প্রথম পেন যেটা আছে সেটা সিস যেটা আছে, দেখতে পাচ্ছি সিস যেটা আছে, ধরে নে এটা কন্ডাক্টর, এটা আমার পেপার ইনসুলেশন দিয়ে মুড়ে এতটা মোটা করা হয়েছে। দ্বিতীয় পেন যেটা দেখতে পাচ্ছি সেটাও ধরে নে এটা একটা কন্ডাক্টর, তাকেও ইনসুলেশন দিয়ে পেপার ইনসুলেশন দিয়ে এতটা মোটা করা হয়েছে। 3 নম্বর যেটা পেন্সিল দেখতে পাচ্ছিস তার যে সিস সেটা ধর কন্ডাক্টর, যে তাকে পেপার ইনসুলেশন দিয়ে এতটা মোটা করা হয়েছে। সেই তিনটে মোটাকে যখন আমি তারকে যখন আমি এক কন্ডাক্টরকে একত্রিত করছি, দিয়ে লেড শিটটা যখন জড়াবো, লেড শিটটা যখন আমি জড়াবো, একটা গার্ডার থাকলে ভালো হতো বলতো, এই তিনটে কেবলকে যখন আমি এক জায়গায় জড়াবো, তখন এইখানে লেড শিটটাকে যখন জড়াবো তাহলে এই জায়গাটা ফাঁক থাকবে, তো তিনটে জায়গায় দেখ ফাঁক পাবো। রাউন্ড শেপে যখন জড়াবি তখন দেখ তিন জায়গাতে তিনটে ফাঁক পাওয়া যাবে। তাহলে সেই ফাঁকে ফাঁকে যদি আমরা ব্যবহার করি তেল, সেটাও তো এক প্রকার ইনসুলেশন হিসেবে কাজ করবে। তাহলে যদি আমরা ব্যবহার করি তেল, তাহলে সেই জায়গাটাকে বলবো আমরা অয়েল ফিল্ড কেবল। এবং সেই জায়গাতে আমরা কিছু গ্যাস ব্যবহার করতে পারি। তাহলে যদি গ্যাস ব্যবহার করি তাহলে সেটাকে বলবো গ্যাস ফিল্ড কেবল। তাহলে এইভাবে আমরা কেবলকে ভাগ করতে পারি। এবার এদের তো ডিটেলস আমাদের কাছে আছে, আমাদের এদের ডিটেলস আবার পড়তে হবে, কারণ পরীক্ষাতে এই তিনটে টাইপের মধ্যে কোনো একটা টাইপকে তোকে বর্ণনা করতে দেবে, দেবেই দেবে কোশ্চেনে। এই তিনটে টাইপ থেকে একটা টাইপকে বর্ণনা ডেসক্রিপশন করতে দেবেই দেবে। জেনারেলি বেল্টেড কেবলটা প্রথম বেশি দেয়, আর তারপরে এই দুটোর মধ্যে কোনো একটাকে দেয়। প্রিন্ট কেবলটাকে খুব কমই দিয়েছে। তাহলে এতগুলো কেবলকে আবার আমাদেরকে ডিটেলসে পড়তে হবে তাদের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। এখন এই কেবলগুলোর কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে পড়তে যাওয়ার আগে আমরা যে কেবলগুলোকে মেন অ্যাকচুয়ালি ভাগ করলাম, সেটা তো ভোল্টেজ ভ্যালুর উপরে ডিপেন্ড করে আর কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে। সেই ভোল্টেজ ভ্যালু আর কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হয় যখন আমরা কেবল তৈরি করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি চেঞ্জ আমি কাকে করছি, চেঞ্জ করার পিছনের কারণটা হচ্ছে ইনসুলেশন ভ্যালুটাকে বা ইনসুলেশনটাকে আপগ্রেডেশন করা। যত জায়গাতে আমরা ইনসুলেশন ব্যবহার করি সেই ইনসুলেশন লেভেলটাকে আপগ্রেডেশন করার পদ্ধতিটাই হচ্ছে আমার এতগুলো কেবল, এতগুলো টাইপের কেবল। তাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে ওই ইনসুলেশনটাকে আপগ্রেডেশন করা। তাহলে নিশ্চয়ই ইনসুলেশন একটা স্পেসিফিক কাজ আছে, না তো কেন ওকে আপগ্রেডেশন করতে চাইছি আমরা এতবার বলো। তাহলে সেই ইনসুলেশনে যে পেপার ইনসুলেশনে যে আমার মেন কাজটা আছে ইনসুলেটিং মেটেরিয়ালের, সেই ইনসুলেটিং মেটেরিয়ালের মেন প্রপার্টিটা কি, অর্থাৎ মেন প্রপার্টি of insulation in বা insulating material। একটা ইনসুলেটিং মেটেরিয়ালের মেন প্রপার্টিটা কি, পরীক্ষায় কোশ্চেনটা খুব আসে। বলতো প্রথম প্রপার্টিটা কি লিখতে পারি?
আমরা দেখ প্রত্যেকের বাড়িতে তার কিনে হাই নিয়ে আসি, রেজিস্টার। প্রত্যেকের বাড়িতে তার কিনে নিয়ে আসিস তো কারেন্ট ওয়্যারিং করার জন্য। সেই তার কি কখনো কন্ডাক্টর বেরিয়ে থাকে না কন্ডাক্টরের উপর একটা ইনসুলেশন দেওয়া থাকে? যে ইনসুলেশনটার মেন কাজটাই হচ্ছে তার থেকে আমরা যেন শক না পাই, এটাই তো প্রথম কাজ, তাই তো? এটাই তো প্রথম এবং প্রধান কাজ। তাহলে অর্থাৎ কন্ডাক্টর থেকে আমাদের বডিতে কারেন্টটা যাতে না আসতে পারে, সেই পথে একটা হাই রেজিস্ট্যান্স ভ্যালু তৈরি করাটাই তো কাজ ওর, যাতে হাই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কারেন্টটা যেন আমার বডিতে না এসে টাচ করতে পারে, লিক করে। অর্থাৎ মেন কাজটা হচ্ছে হাই ইনসুলেশন হাই ইনসুলেটিং রেজিস্ট্যান্স প্রোভাইড করা। হাই ইনসুলেটিং রেজিস্ট্যান্স প্রোভাইড করা, এটাই প্রথম এবং প্রধান কাজ। শুধুই কি তাই? আর কি কোনো কাজ নেই? তাহলে আরো কাজ আছে। আর কি কাজ আছে? সেই তারটা যাতে তাড়াতাড়ি ছিঁড়ে না যায় সেটাও তো দেখতে হবে, টান পড়লে যেন তার ছিঁড়ে না যায়। এখন দেখ বাড়িতে যখন ওয়্যারিং করিস কেবলের মধ্যে দিয়ে, যখন পাইপের মধ্যে দিয়ে তার যখন টানাটানি করিস, তার যদি তাড়াতাড়ি ছিঁড়ে যেত তাহলে কি নিতিস? তাহলে সেই তারটা কতটা মেকানিক্যাল সাপোর্ট পাচ্ছে ওই ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে, সেটার উপরে ডিপেন্ড করে তার তো স্ট্রেংথ প্রোভাইড হচ্ছে। তাহলে সেটাও বলতে পারি আমরা হাই মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা। আর কি কাজ? না তো যে ইনসুলেটিং মেটেরিয়ালটা আমি ব্যবহার করব তার মধ্যে যদি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, আর সেই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মধ্যে যদি জলীয় বাষ্প বা জলকণা ঢুকে বসে থাকে বা ধূলিকণা জমে যায়, যে ধূলিকণার মধ্যে মিনারেল পার্টিকেল থাকে, লোহা তামা খনিজ পদার্থগুলো, ওগুলোর মধ্যে মাটির মধ্যেই তো সব মিশে থাকে খনিজ পদার্থগুলো, এবং খনিজ পদার্থগুলো তো এক প্রকারের মেটাল, তারা তো কারেন্ট পরিবহন করতে পারে। তাহলে সেই রাস্তায় যদি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ইনসুলেটিং মেটেরিয়ালের মধ্যে, তাহলে তো ওই কন্ডাক্টর থেকে আমার ওই রাস্তা বরাবর কারেন্টটা লিকেজ হয়ে চলে আসতে পারে। তাহলে ওই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যেন ইনসুলেটিং মেটেরিয়ালের মধ্যে না থাকে সেদিকটাও কিন্তু ভালো রাখতে হবে, যেটাকে বলি আমরা নন পোরাস। পোরাস বানানটা কি রে? POROUS। 4 নাম্বার হচ্ছে কেমিক্যালি ইনার্ট হতে হবে। মানে কেমিক্যালি ইনার্ট হতে হবে। ইনার্ট কথার অর্থটা হচ্ছে অ্যাক্টিভনেস না থাকা, নিষ্ক্রিয়। সাপোজ তারের উপরে ধর কোনো কেমিক্যাল পড়ে গেল, চুন হতে পারে, বাড়ি রং করতে গিয়ে রং লেগে যেতে পারে। তাহলে এই রং বাড়িতে যখন রং করিস, পেন্ট করিস, সেটাও তো এক প্রকারের কেমিক্যাল, কিন্তু সেই রং লেগে গিয়ে যদি তার নষ্ট হয়ে যায় সেটাও যেন না হয়, সেটাও দেখতে হবে। তার মানে ইনসুলেটিং মেটেরিয়াল গুলো এমন হতে হবে যখন মানে কোন রকম কেমিক্যাল যদি ওর মধ্যে পড়ে, তাহলে সেই কেমিক্যালে যেন কোন রকম রাসায়নিক বিক্রিয়া না ঘটে, যেটাকে বলি আমরা কেমিক্যালি ইনার্ট। 5 নাম্বার হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আমাদের টপিক আছে এটা নিয়ে, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ।
অর্থাৎ ডাইইলেকট্রিক স্ট্রেংথের মানটা অতি উচ্চ হতে হবে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এই টপিকটার উপরে। এই টপিকটা আমাদের স্পেশালি টপিক আছে। 6 নম্বর হচ্ছে নন ইনফ্লেমেবল। অর্থাৎ অগ্নি দাহ্য যেন না হয়। তাহলে এতগুলো প্রপার্টি কিন্তু আমার ওই ইনসুলেটিং মেটেরিয়াল গুলোর মধ্যে থাকতে হবে, তবেই আমরা সেই বস্তুটাকে অ্যাজ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল হিসেবে আমরা চিন্তা করব। এটাই পরের দিন আমরা এই কেবল, এই এতগুলো কেবলকে নিয়ে আলোচনা, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে। আর যেটুকু বললাম আজকে, এইটুকু জায়গা থেকেও ভালো করে এই জায়গাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর, যে লেড শীতের কাজ কি, বেডিং এর কাজ কি, আর্মারিং এর কাজ কি, কোনটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি, সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই থাকবে। বেশ, ঠিক আছে, রাখ, প্রচুর মাথা ধরে গেল।